প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটি নিউজের নতুন আয়োজন ফাউন্ডেশনের সৌজন্যে ভোটের রাজনীতি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আরিফ জামাল, আর আজকে আমাদের অতিথি হয়ে এসেছেন জবানের সম্পাদক রেজাউল করিম রনি। রনি, আপনাকে প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। জি, ধন্যবাদ। যেহেতু 12 তারিখ নির্বাচন, খুব বেশি সময় বাকি নেই এবং এখন সবকিছু আবর্তিত হচ্ছে আসলে নির্বাচনকে ঘিরে। নির্বাচনে এবার প্রধান প্রতিদ্বন্দ্বী দুটি জোট, বিএনপি জোট এবং জামায়াত জোট। রাইট। দুটি জোটের মধ্যে ভোটের লড়াইটা কেমন হবে আপনার মনে হয়? অন্তত প্রচারণার ক্ষেত্রে আমরা কিন্তু সমান সমান লড়াই দেখতে পাচ্ছি, ভোটের ক্ষেত্রে কেমন হবে? জি, ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের দেখছেন এবং শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। ভোটের লড়াইটা কেমন হবে সেটার খানিকটা আভাস কিন্তু আপনি ধরেন বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন। যেমন ধরেন এখানে ভোটের জন্য কি করা দরকার, মানে আগে কি ধরনের রাজনীতি মানে আমরা দেখছি এবং এখন কি ধরনের রাজনীতি আমরা দেখতে চাই, সেই প্রশ্নটা আসবে। সেই প্রশ্নটার ক্ষেত্রে দেখেন এখানে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বাংলাদেশে এসেই বললেন যে আমার কতগুলো পরিকল্পনা আছে এবং উনি ওনার পরিকল্পনাগুলোকে নিয়ে মাঠে যাচ্ছেন, জনগণের সাথে শেয়ার করছেন, সেটা জনগণ দেখতে পাচ্ছে বা দেখছে। অন্যদিক থেকে আর প্রতিপক্ষ দল হইলো তার কোনো পরিকল্পনা নাই, কিন্তু তার আসতে হইলো একগাদা আপনার যেটাকে বলে যে প্রোপাগান্ডা। হ্যাঁ, তো এখানে রাজনীতিটা যেটা হচ্ছে এবারে নির্বাচনটা প্রোপাগান্ডা ভার্সেস পরিকল্পনার রাজনীতি, আমি যদি সহজ করে ফ্রেম করি। হ্যাঁ, এবং এই পরিকল্পনাগুলোকে আপনার সব মানতে হবে, সব প্রশংসা করতে হবে, আমি সেটা বলছি না, কিন্তু এই পরিকল্পনাগুলোকে আপনাকে কম্পিট করতে হবে, বিরোধিতা করতে হবে, প্রতিযোগিতা করতে হবে কাউন্টার পরিকল্পনা দিয়ে, কাউন্টার কর্মসূচি দিয়ে, কাউন্টার প্ল্যান দিয়ে, কাউন্টার পলিসি দিয়ে, কাউন্টার প্রোপাগান্ডা দিয়ে না, বিরোধিতার নামে বিশুদ্ধার করে না, সমালোচনার নামে চরিত্র হনন করে না। তো ফলে নির্বাচনটা কেমন হবে সেটা সোশ্যাল মিডিয়াতে আপনি দেখতে পাচ্ছেন। এক ধরনের সোশ্যাল মিডিয়াতে কৃত্রিম হাইপ তৈরি করা, বট বাহিনী দিয়ে, হ্যাঁ, আপনার ধরেন যে অনলাইন জরিপে জামাত তো ধরেন 99% আগানো সব জায়গায়। অনলাইনে যে কোনো জরিপ আপনি করেন, হ্যাঁ, সেখানে জামাতের ধারে কাছে কেউ আসতে পারবে না। তো ফলে যারা এইরকম কৃত্রিম হাইপ তৈরি করে আপনার নিজেদেরকে জনপ্রিয় প্রমাণ করার চেষ্টা করায়, এইটা হলো একটা ডেঞ্জারাস পলিটিক্যাল ফেনোমেনা। পপুলিজম অলওয়েজ ফ্যাসিজমের দিকে নিয়ে যায়। পপুলিজম মানে জনপ্রিয়তাবাদ থেকে আপনার ফ্যাসিবাদের দূরত্ব হলো জাস্ট ক্ষমতায় যাওয়া পর্যন্ত। কারণ আপনি এই জনপ্রিয়তা তৈরি করছেন কৃত্রিম হাইপ তৈরি করে এবং প্রত্যেকটা জায়গায় মিথ্যা কথা বলে। কি আপনি এখন 71 ইতিহাসও শিখাবেন মানুষকে? জামাত ইসলামের আপনি যেটা বললেন যে আসলে বিএনপির পক্ষ থেকে পরিকল্পনা দেওয়া হচ্ছে আর প্রোপাগান্ডা, কিন্তু আমরা তো নির্বাচনী ইশতেহারে তাদের জামাতের পরিকল্পনা দেখতে পেয়েছি। তারা জানিয়েছে, আমি বললাম নির্বাচনী ইশতেহারটা এর গ্রাফিক্স ডিজাইন খুব উন্নত মানের, খুব সুন্দর গ্রাফিক্স, ঝকঝকা গ্রাফিক্স, কিন্তু তাদের যে রাজনৈতিক কর্মসূচি, রাজনৈতিক মতাদর্শ, তাদের রাজনৈতিক ম্যানিফেস্টো এবং নির্বাচনী ম্যানিফেস্টো কোয়াইট কন্ট্রাডিক্টরি। যেমন ধরেন অনেকগুলো কথা নিয়ে বলা যায়, অনেকগুলো বিষয় ধরে কথা বলা যায়। একটা হলো ধরেন চাঁদাবাজ, তারা প্রশাসন গুপ্তভাবে দখল করে নিছে 5 তারিখের পরের থেকে। চাঁদাবাজিটা কোনো জায়গায় প্রশাসনের ছত্রছায়া হয় না। ফলে যেহেতু তারা প্রচ্ছন্নভাবে এখন ক্ষমতার ভরকেন্দ্রগুলো তারা নিয়ন্ত্রণ করে, তো ফলে চাঁদাবাজির এই পুরো ব্যাপারটা তারাই কিন্তু নিয়ন্ত্রণ করে। বিএনপির যারা চাঁদাবাজির সাথে অভিযুক্ত ছিল তাদের বহিষ্কার করা হয়েছে, তারপরে সরকারের দায়িত্ব ছিল এদেরকে আইনের আওতায় আনা। তা না করে এই ন্যারেটিভ, এই বয়ান রাজনীতির জন্য রেখে দেওয়া হয়েছে জিনিসটা, যে একদল চাঁদাবাজ আর একদল সাধু। কিন্তু তার যে পুরো প্রক্রিয়াটাই, তার পুরো সংগঠনটাই যে আপনারা ধরেন যে আপনার কি বলবো, যে শুধু চাঁদাবাজি না, সে ছাড়া আর কেউ থাকবে না, সে সব গ্র্যাপস করে ফেলবে। দখল করলেও তো আরেকজনের ভাগটাক দিয়ে দখল করে, তার পলিসিটাই হলো আপনার যে নিজেরা সব নিয়ে নিবে আর কি। সো ফলে এখন চাঁদাবাজি সমস্যাটা এটা একটা কাঠামোগত সমস্যা আমাদের, তাই না? এটা সামাজিক ব্যাধির মতো। এটা দূর করার জন্য আপনার কি লাগবে? এটা দূর করার জন্য তারা কতগুলো আইন শৃঙ্খলার কথা বললো, অ্যাপসের কথা বললো, হ্যাঁ, দ্রুত যার মোবাইল নাই সে আপনার আপনার হেল্পলাইনে কল দিবে, হ্যাঁ, এগুলো তো আছে অলরেডি, এগুলো তো এক ধরনের আছে, কিন্তু এগুলো ওয়ার্ক করে না। কিন্তু এটা আপনি এত সংস্কারের কথা বলেন, চাঁদাবাজ নিয়ে আপনি এত বড় রাজনীতি করেন, হ্যাঁ হ্যাঁ, আপনি সাধু, বিএনপি সব চাঁদাবাজ। সাতকা নিয়ে কে চাঁদা নেই? সিরাজগঞ্জে 30টা দোকান চাঁদার জন্য কে বন্ধ করে দিছিল? কারণ বাজারে মুরগি পট্টি কার দখলে? হ্যাঁ, ফলে ওই যে ন্যারেটিভ, এটা চাঁদাবাজির অভিযোগ তো আসলে সব দলের বিপক্ষে না, সব দল না। আপনি হাদিয়া নিলে এটা বৈধ, আপনি হাদিয়া নিলে আপনি এটা খুব গুরুত্বপূর্ণ কাজ করছেন, উন্নয়ন করছেন। চাঁদা আমি নিলে, আমি টেম্পু স্ট্যান্ড হলে আমি চাঁদাবাজ, হাদিয়া কোনো চাঁদাবাজ না। তো ফলে এই তো বয়ান, হ্যাঁ, তো আপনারা বুঝতেছেন না রাজনীতিটা। তো এইটা আপনি রিয়েলি সংস্কার চান, এটা বুঝবো কিভাবে? সংস্কার হলো, 1 নাম্বার হইলো তারেক রহমান
কোন দিক দিয়ে ধরেন এটা কিভাবে ডিল করছে আর তারা কিভাবে ডিল করছে। তারা ডিল করছে চাঁদাবাজিটা আমি করলে ভালো, আপনি করলে চাঁদাবাজ ছাপরি, আপনি সমস্যা। এটা দূর করতে হলে কি লাগবে? দূর করতে হলে 1 নম্বর কর্মসংস্থান লাগবে। 2 নাম্বার, আপনি যদি বলেন যে আপনি কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করবেন, পরিবহন সেক্টর হলো চাঁদার একটা বড় ক্ষেত্র, এটা দূর করতেই হবে, নাহলে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত হবে না। আর 3 নাম্বার হলো আইন শৃঙ্খলা, আইনের শাসন কায়েম করা। এইটাতে 60 থেকে 70% চাঁদাবাজি সমস্যা দূর হবে। বাকি তারপরে 40 বা 30% চাঁদাবাজি সমস্যা থেকে যাবে। কেন থেকে যাবে? এটার একটা ইকোনমিক্যাল সেট আপ আছে। যেমন ধরেন খাস জমি দখল করে মার্কেট বানানো, ফুটপাতের জায়গায় দোকান বসানো, তারপরে সেটা একটা জীবিকা অর্জন, একটা বিশাল আপনার জায়গা। যেহেতু আমাদের এখানে কর্মসংস্থান একটা ভিউজ ঘাটতি আর কি। সো এই যে ফুটপাতের দোকানগুলো, আপনি সিঙ্গাপুরে যাবেন, আপনি আমেরিকা, নিউ ইয়র্কে আমি ফুটপাতের দোকান দেখছি, তো ওখানে তো চাঁদাবাজি হয় না বা মাফিয়াগিরি করে না, কিন্তু সেটা ব্যবস্থাপনা শেষ করি। তার মানে কি, এটা একটা রেগুলেশন দরকার। ময়লার এই ব্যবস্থাপনা, জুটের এই ব্যবস্থাপনা, এগুলো আমি বহুবার বলছি, এগুলো যদি আপনি রেখে দেন তারপরে চাঁদাবাজ বয়ান তৈরি করেন, তার মানে চাঁদাবাজির ক্ষেত্রটা আপনার কাছে, আপনি দখল করলে ঠিক আছে, অন্য করলে সমস্যা। আপনি চাঁদাবাজের নির্মূল চান না, এই সমস্যার সমাধান চান না। ফলে এটাকে, এই যে বিএনপিকে যেভাবে ঘায়েল করা হয় একের পর এক ন্যারেটিভ পলিটিক্স তৈরি করে, এটাও একটা সমস্যা। অবশ্যই বিএনপির হোক, জামাতের হোক, এনসিপির হোক, যারাই চাঁদাবাজ বা অন্যায়ের সাথে জড়িত হবে তাদের বিরুদ্ধে সামাজিক নাগরিক আন্দোলন প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং পুলিশি ব্যবস্থাপনার মধ্যে এটা সমাধান করতে হবে। এবং বিএনপি অপারেশন ক্লিন হার্টের কথা আপনার মনে আছে, সেখানে 70 থেকে 80% নিজেদের লোকে পিটিয়ে মারছে। যদিও আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নিন্দা জানাইছি তখনও, এখনো মনে করি এটা ঠিক হয়নি, কিন্তু জনগণ অ্যাপ্রিসিয়েট করছিল। আজকে এটা জিয়াউর রহমানের দল, যার সততার কথা শত্রুরা স্বীকার করে, খালেদা জিয়াকে এতিমের টাকা চোর বানানোর রাজনীতি করে নাই আওয়ামী লীগ, তা আপনি তো এক চাঁদাবাজ নির্মাণের রাজনীতি শুরু করছেন আওয়ামী কাঠামোর মধ্য দিয়ে। তো এই যে ন্যারেটিভ পলিটিক্স, সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করা, এটা তো কোনো ধরনের রাজনীতি হইতে পারে না। এটা কোনো ধরনের রাজনীতি হইতে পারে? ডেফিনেটলি এর মধ্য দিয়ে আপনারা যেটা করতে চাচ্ছেন সেটা হলো নিজেদের ভোট বাড়ানোর চেষ্টা, না বিএনপির ভোট কাটার চেষ্টা। সেটা কতটুকু সফল হবে? সেটা কোনোভাবেই সফল হবে না। কেন সফল হবে না? মিথ্যার অলরেডি চারদিকে ধরেন আপনার এই যে সোশ্যাল, এই যে আমার ছোট বোন সামান্তা শারমিন বলছে যে বট বাহিনী একটা জাতীয় ট্রমার নাম। এই যে আমরা সমালোচনা করতেছি, আমি কি বিষয় নিয়ে সমালোচনা করছি, এই যে এতক্ষণ যে আলোচনা করলাম, এই আলোচনায় কেউ এঙ্গেজ হবে না। কি বয়ান কি হবে জানেন? রনি চাঁদাবাজের পক্ষে। এই যে আমার যে এতক্ষণ আলোচনা, এটার সারাংশ কি হবে? বট বাহিনীর কাছে মেধাবী মুনাফিকদের কাছে এটা সারমর্ম কি জানেন? চাঁদাবাজের পক্ষে রনি, দালাল নতুন, এই হলো তার অবস্থা। আপনি একে পলিটিক্স আনবেন কিভাবে? হ্যাঁ, মানে রাজনীতিতে আনবেন কিভাবে? ও তো সারাদিন পলিটিক্স করে, রাজনীতি করে না। ফলে অন্যকে ডিফেম করা, অন্যের চরিত্র হনন করা, এটাই মনে করতে তার জনপ্রিয়তা বাড়াবে। এবং বাংলাদেশে যদি আজকে একটা শরিয়া আইন থাকতো, ধরেন ডক্টর ইউনূস শরিয়া আইন কায়েম করেছে, হাইপোথেটিক্যালি ধরেন, এবং এটা ধরেন আপনার এটা ধরেন ইসলামিক এমারাটস অফ বাংলাদেশ, তার আমিরে মুমিনিন হলেন ডক্টর ইউনূস। ইসলাম নিয়ে জামাতের লোকজন এই পর্যন্ত যা বলছে 70% লোকের ফাঁসি হয়ে যেত। অথচ তারা নাম দিল কি, ঐক্যবদ্ধ বাংলাদেশ, ইসলামের ভোট ব্যাংক আলাদা, ইসলামের আপনার প্রথমে বিভাজনটা শুরু করে, বিভাজনটা কায়েম করে নাম দিল ঐক্যবদ্ধ বাংলাদেশ। এইটাই হলো তাদের রাজনীতি। তারা যা বলবে তার উল্টাটা করবে। তুই ঐক্যবদ্ধ বা বাকিরা কি অনিসলামী? বিএনপির সাথে কি? আমরা এই বিষয়গুলো আরো আলোচনা করবো। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটা ছোট বিরতিতে যেতে যাচ্ছি। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটা বিরতিতে যাচ্ছি। বিরতির পর কিছুক্ষণ পরেই ফিরবো, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ফার্ম ফ্রেশের সৌজন্যে ভোটের রাজনীতি অনুষ্ঠানে কথা বলছিলাম জবানের সম্পাদক রেজাউল করিম রনির সঙ্গে। রনি, আপনার সঙ্গে কথা বলছিলাম যে শেষ সময়, যে বিরতির আগে যেটা বলছিলেন চাঁদাবাজি বিভিন্ন বিষয় নিয়ে, ওই বিষয়গুলো তো আছে। আমি একটু আরেকটা প্রসঙ্গে যেতে চাই যে নির্বাচন খুব সামনে, 12 তারিখ নির্বাচন, খুব বেশি দিন সময় বাকি নেই। এর মধ্যেই নির্বাচনে, মানে আমরা প্রতি নির্বাচনে একটি শব্দ শুনতে পাই, ইলেকশন ইঞ্জিনিয়ারিং। এই শব্দটি আবার আসছে এবং এই আশঙ্কা করা হচ্ছে। কোন প্রেক্ষাপট থেকে করা হচ্ছে? এই প্রেক্ষাপটটা কারণ আপনি গুপ্ত, আপনার আওয়ামী লীগ এবং জামাত প্রশাসনে একটা ঐক্য তৈরি হয়েছে। কারণ যেহেতু আপনার তাদের নেতাদেরকে শেখ হাসিনা যেভাবে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে হত্যা করলো জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে, তারপরে তারা স্ট্র্যাটেজি আকারে আওয়ামী লীগের মধ্যে ঢুকে যাওয়ার স্ট্র্যাটেজি, যেটা তাদের নেতাদের সাথে প্রতারণা। কারণ তার নেতারা কিন্তু প্রাণ ভিক্ষা চায় নাই, আওয়ামী লীগের কাছে নথি স্বীকার করে নাই, কিন্তু আপনি পরে যে একসাথে ঢুকে গেলেন। পরে এবং আওয়ামী লীগের লোকজন মনে করছিল যে আমাদের কোনো আর অস্তিত্ব থাকবে না, যেহেতু ঠিক আছে নিয়ে নাও। 5 তারিখের এই ঘটনা যখন ঘটে গেল, তারা তো ভিতরেই ছিল, আওয়ামী লীগের লোকদেরকে শেল্টার দিয়ে এই
ব্যুরোক্রেসি সংস্কার করতে তারা দেয়। কিন্তু ব্যুরোক্রেসিতে কি বিএনপি সমর্থিত 15 লোকজন নেই? বছরে 15 বছরে জাইরা মোটামুটি একদম খাগড়াছড়ি পাঠাই দিছে সব যে কটা ছিল। তো 15 বছর অনেক লম্বা সময়। তো বিএনপির থাকার সুযোগ নেই। যে কটা ছিল ওগুলো আপনারা চিনেন, এগুলোর দুইকা মরছে এগুলি। তো আপনার বেশিরভাগই চাকরিচ্যুত, বেশিরভাগই আপনার মানে মানে প্যাথেটিক লাইফ তারা কাটাইছে যারা মানে বিএনপি পন্থী ছিল। তো ফলে এখন এইটা এবং হাসিনা যে জিনিসটা করে দিয়ে গেছে সেটা হলো এখানে ইলেকশন রিগিং করার একটা পদ্ধতি, একটা ইনস্টিটিউট সে ডেভেলপ করে দিয়ে গেছে। হাসিনা কিন্তু কোনো নির্বাচন মিস করে নাই। যেটা চ্যালেঞ্জ সেটা হলো ভোটাধিকার প্রতিষ্ঠা করা। তো ফলে এখন যেহেতু তাদের মধ্যে একটা আতাত হয়ে গেছে এবং এখানে তাদের ঐতিহ্য হলো আওয়ামী লীগকে ফেরত আনা, 86 সাল, 96 এবং 2008 সবগুলোতে তারা আওয়ামী লীগকে ক্ষমতায়িত করার কাজ করছে এবং সফল হয়েছে। তো ফলে এখানে এই যে অভ্যুত্থানের পরে ভারত যে একটা বিশাল ইন্ডাস্ট্রিয়াল লেভেলের প্রোপাগান্ডা ছড়াইলো, যেটা জঙ্গিবাদী অভ্যুত্থান হয়েছে এবং দেশের প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা, মুক্তিযোদ্ধা সব ভুলণ্ঠিত, এটা প্রমাণ করার জন্যই তাদের ক্ষমতায় আনতে হবে। তাইলে আওয়ামী লীগ এখানে ব্যাক করবে আরেকটা কাউন্টার রেভলিউশনের মধ্যে দিয়ে বা কাউন্টার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে। কিন্তু বর্তমানে বাস্তবতা এটা কি আসল আদৌ সম্ভব? এটা আওয়ামী লীগের চিন্তা এবং জামাতকে এই জন্য তারা উস্কা। জামাতকে চালাচ্ছে কারা? এই সোশ্যাল মিডিয়াতে নানাভাবে জামাত ময় করে তুলতেছে কারা? সব বামপন্থী, একসময় বামপন্থী যারা ছিল, বামপন্থীর কথা শুনে নাচতেছে জামাত এবং নাইসা সে কোন দিকে যাবে এর আগেও সে বহুবার নাচছে, ফাল দিছে এবং বিপদে নিজে পড়ছে, দেশকেও ফেলছে। এটা নতুন না তার টেন্ডেন্সি। এটা ভোটের যে ইতিহাস যদি বলি, ভোটের ইতিহাস আপনার প্রশ্নটা শেষ করি তাহলে। তার টেন্ডেন্সিটাই হলো 10 কদম আগাবে 50 কদম পিছাবে, এটাই। তো এখন ফলে ভোট রিগিং ছাড়া তার তো ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নাই। তো রিগিং এর জন্য তার হাতে প্রশাসন আছে, তাহলে দরকার কি? দরকার হলো কৃত্রিম জনমত তৈরি করা। এই জন্যই প্রোপাগান্ডা, হাইপ তৈরি করা, অমুকরে হারাই দিব, তমুকরে হারাই দিব। 18 সিটের পার্টি, 18 সিটের পার্টি। আওয়ামী লীগের পরে তার ভোট বাড়ছে, ভালো কথা, কিন্তু সিট বাড়া এটা অন্য জিনিস। ভোট বাড়া আর সিট বাড়ার মধ্যে যদি আপনি বলছেন যে জামাত এবং আওয়ামী লীগ এখন অনেকটা একরকম হয়ে গেছে বা সমর্থন পাচ্ছে স্বার্থের কারণে, সেক্ষেত্রে তো আওয়ামী লীগের ভোটগুলো জামাতের পক্ষে যাবে। আওয়ামী লীগের ভোট আবার ভাগ, একটা হলো মুজিবপন্থী আওয়ামী লীগ আর একটা হলো হাসিনাপন্থী আওয়ামী লীগ। এই আত্মঘাতী সিদ্ধান্ত আওয়ামী লীগের লোক নেই। আওয়ামী লীগের লোক জামাতকে ভোট দিতে আগ্রহী না। আজও আগ্রহী ছিল, এনসিপির কারণে এটা ডিস্টার্ব হয়ে গেছে। এনসিপি তো প্রধান শত্রু আওয়ামী লীগের, তাই না? তো ফলে এখন প্রবলেমটা কোথায় দাঁড়াচ্ছে? তাহলে কৃত্রিমভাবে তারা যে এই যে আপনি দেখেন লক্ষ্মীপুরে সিল টিল মাইরা রেডি, অলরেডি ছাপাখানা বসায় দিছে আপনার ব্যালট ছাপানোর জন্য তারা, তাই না? পোস্টাল ব্যালট নিয়ে বিতর্কগুলো দেখেন, একটা সমাধান করছে তারা। নির্বাচন কমিশন এবং এই সরকার খালি মোটিভেশনাল কথাবার্তা বলে, কিন্তু জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য এই যে বিএনপি অভিযোগগুলো করছে, এগুলো আমরা আলোচনা করছি, এগুলো দেখতেছি। তারপরেও আপনি যদি ভোটাধিকার হরণ করামূলক একটা নির্বাচন করেন, গোটা দেশকে এটার মূল্য দিতে হবে। এবং ইলেকশন এখন যা হচ্ছে, ইলেকশন রিগিং এর সহায়ক একটা পরিবেশ তৈরি, একটা লজিক তৈরি করা হচ্ছে যাতে এই রিগিংটাকে বিশ্বাসযোগ্য করানো যায়। কিন্তু এটা কি আদৌ সম্ভব? মানে বর্তমান অন্তর্বর্তী সরকার বা প্রশাসনের যারা আছে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা আছে, তারা কিন্তু এগুলো 5 আগস্টের পরে তাদের অবস্থানটা দেখেছে যে এগুলো করলে কি হয়। তারা কি সেই ঝুঁকিটা এখন আবার নিবে? এটা জামাত নিবে, কারণ জামাত আওয়ামী লীগের কথা বলছেন, প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এখন এটাই তো সমস্যাটা। এটা রিগিং করার জন্য যে ক্যাপাসিটি লাগে, আপনার নিয়ত থাকলে তো হবে না। আপনি চুরি করতে চান, গায়ে তেলও মারলেন, কিন্তু আপনি ওই শীতল দিয়ে ঢুকতে পারতে হবে। তো আপনি গর্ত দিয়ে ঢুকতে পারতে হবে, তা ঢুকতে যাচ্ছেন, আপনি মোটা মানুষ, আটকায় যাচ্ছেন, হবে না তো। আপনার ইচ্ছা আছে, নিয়ত আছে, সবই করতে চান, ক্ষমতাও যাইতেছেন। একটা ক্যাবিনেট গঠন করেন 45 জনের একটা ক্যাবিনেট দেন, তার সে বিদেশি চোর বাটপারগুলো আইনা সবগুলো সে ভরবে। এই সরকার তারা কিভাবে চালাচ্ছে, এই সরকারের ভর কেন্দ্র জামাত কিভাবে নিয়ন্ত্রণ করতেছে, সব বিদেশিদের আইনা। তো এইভাবেই করবে সে। এবং জামাতের পক্ষে যারা কথা বলে, কেউ কি বলবে যে আমি জামাত করি? সব নিরপেক্ষ মুনাফিক, নিরপেক্ষভাবে। কিন্তু আপনি যদি নিরপেক্ষভাবে ধরেন দল না করে রাজনীতি করেন এবং দেশের প্রয়োজনে এই মুহূর্তে বিএনপিকে ধরেন, আপনি বিএনপির পক্ষে কথা বলছেন, বিএনপির পলিসিগুলো আপনার কাছে ভালো লাগছে, আপনি বলতেছেন যে বিএনপি এই জায়গায় সমস্যা, বাট এই জায়গায় ভালো, আপনি দালাল। কিন্তু নিরপেক্ষভাবে সমস্ত মিডিয়াতে প্রচুর সুশীল নিরপেক্ষ আওয়ামী লীগ আমরা দেখছি, এখন নিরপেক্ষ জামাতপন্থী বা আপনার সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, এগুলো আমরা দেখতে পাচ্ছি। একটা স্বীকার করবে না, বোমা মারলেও বলবে না জামাতের সমালোচনা আপনার চেয়ে বেশি করবে, কিন্তু জামাতের পারপাস সার্ভ করার জন্য রেডি। সেটা প্রশাসনে আছে, মিডিয়াতে আছে, সব জায়গায় আছে। সো এটা একটা গুরুত্বপূর্ণ সমস্যার ইঙ্গিত করে। এই যে গুপ্ত অবস্থাটা, এটা কি আপনার মনে রাখতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘনায় আসছিল শুধু এই কারণের। কেন? ইহুদিরা সংখ্যায় কম ছিল, কিন্তু তারা সমস্ত পাওয়ার ভর কেন্দ্রগুলো নিয়ন্ত্রণ করত এবং জনগণ বঞ্চিত ছিল। তখন
হিটলার কিন্তু ফ্যাসিস্ট নেতা হিসেবে আসেনি, জনগণের ত্রাণকর্তা হিসেবে জনগণ তাকে বিপুলভাবে সমর্থন করে আসছে এবং এই ক্লিনজিং এর রাজনীতি শুরু করছে। একইভাবে বাংলাদেশে আপনার ভোট, আপনার সংখ্যা আমরা জানি, কিন্তু আপনি সর্বময় সব জায়গা দখল করে ফেলতে চান। আজকে যদি সর্বশেষ যদি 15টা আসন 3টা মন্ত্রণালয় দিত, তাহলে বিএনপি সাদাবাজও হইতো না, তারেক রহমান তো খারাপ হইতো না। আমরা তো বুঝি এই রাজনীতিটা, আমরা তো জানি এগুলো। এই নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিশেষ করে সেনাবাহিনীর তো একটা বড় ভূমিকা আছে নির্বাচনটাকে সুষ্ঠু করার ক্ষেত্রে। তারা নিশ্চয়ই তাদের ভূমিকা পালন করবে, সেটা আমরা আশা করব, জনগণ দেখবে। এবং আপনি যেটা বলছিলেন এর আগের, এবং আজকে সেনাবাহিনীর পক্ষ থেকে একটা ব্রিফিং করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে সুষ্ঠু নির্বাচনে তারা ঝুঁকি দেখছেন না, প্রয়োজন তারা সব ধরনের প্রস্তুতি রয়েছে, কিন্তু তারা ঝুঁকি দেখছেন না। ভালো, এটা আমরা আশা করি। আমরা তো জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে চাই, ছলে বলে কৌশলে। অলরেডি এখানে ইলেকশন রিগিং ছাড়া জামাত জিতবে না, এটা তো প্রতিষ্ঠিত সত্য। হ্যাঁ, কারণ যে আলামত পোস্টাল ব্যালট বিতর্ক, তারপরে হইলো যে আপনার জাল ভোটের প্রস্তুতি, ছাপাখানা স্থাপন করা, হ্যাঁ, তারপর কৃত্রিম হাইপ তৈরি করা, অনলাইনে তো অলরেডি সরকার তারা গঠন করে ফেলছে, তাই না? তো ফলে এই যে গাছে কাঁঠাল গোফে তেল, হ্যাঁ, আপনার ডিম ফোটার আগেই বাচ্চা যারা গোনে, তাদের পরিণতি কি হয় আমরা জানি। এবং এখানে যেহেতু মানুষ একটা পলিটিক্যাল এবং জেনজি জেনারেশন এখানে একটা নাগরিক ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য গণঅভ্যুত্থান করেছিল 24-এ, কোনো ইডিওলজিক্যাল ক্যাডার ভিত্তিক, হ্যাঁ, এবং ইসলামের নামে মুসলিম সেন্টিমেন্টের রাজনীতির জন্য এখানে গণঅভ্যুত্থান হয়নি। ফলে তারা গণঅভ্যুত্থানের নামে গণঅভ্যুত্থান বিরোধী রাজনীতি শুরু করছে। এবং সাথে নিচে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের পরিচিত সম্মুখ সারির যোদ্ধাদেরকে বা আপনার পরিচিত মুখদেরকে এটা নেওয়ার মধ্য দিয়ে শেখ মুজিব যেরকম 71-এর পরে এখানে এসে একটা স্বৈরতান্ত্রিক একনায়কতন্ত্র রাজনীতি শুরু করছিল, আপনিও 24-এর পরে 24 বিরোধী, জুলাই বিরোধী রাজনীতি শুরু করছে সম্মিলিতভাবে। আমাদের আসলে সময় শেষ হয়ে যাচ্ছে। আমি শেষ সময় শুধু বলতে চাই যে 24-এর যে স্পিরিট নিয়ে আমরা আন্দোলন করেছিল ছাত্র জনতা, সেই স্পিরিটটি প্রতিষ্ঠিত হোক এবং গত 3টি নির্বাচনে যে ভোটাধিকার প্রয়োগ হয়নি সেটি প্রতিষ্ঠিত হোক আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে। আজকের মতো খুব দ্রুত শেষ করতে হবে। ফলে এটার জন্য আমাদের জনগণকে দায়িত্ব পালন করতে হবে, ভোটাধিকার নিশ্চিত করতে হবে। শুধু নির্বাচন, উৎসব, আনন্দ এগুলো নিয়ে থাকবে না। আপনার ভোট দেবেন, ভোটের কার্যকারিতা, ভোটের হিসাব আদায় করে ছাড়বেন। ধন্যবাদ আপনাকে আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। দর্শক, ফার্মফ্রেশের সৌজন্যে ভোটের রাজনীতি অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার কাছে এটাই বেস্ট, কারণ ফার্ম ফ্রেশ খাওয়া যায় যখন খুশি। ফার্ম ফ্রেশ UHT মিল্ক, যখন খুশি যেখানে খুশি।